ইউনূস এবং সমন্বয়কদের ২৪ ঘন্টার সময় বেঁধে দিল সেনাপ্রধান। আগামী ৭ দিনের মধ্যে শেখ হাসিনার আগমন হবে। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। ইউনূসের এই অপশাসন দুঃশাসনের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে। এই পোলাপাইন দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। হাজার হাজার পোলাপাইন আহত হয়েছে, অনেক মায়ের কোল খালি হয়েছে। কারণ কি, তোমরা নতুন বাংলাদেশ দেখাবা। তো নতুন বাংলাদেশে তোমরা নিজেরা যদি ফাও খাওয়ার চিন্তা করো, কথায় কথায় মানুষের গায়ে হাত তোলো, রাষ্ট্রীয় সম্পত্তিতে ভাঙচুর করো, তো তোমাদেরকে দিয়ে আসলে কি হবে? তিনি যে সুকৌশলে যে খেলাগুলো খেলে যাচ্ছেন বাংলাদেশকে উলট পালট করে দিতে, তাতে তাকে উজিরে খামোখা হিসেবে মন্তব্য করার কোনো কারণ নেই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার সমন্বয়কদের ২৪ ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কারণ খুব শীঘ্রই শেখ হাসিনার দেশে আগমন ঘটবে। আগামী ৭ দিনের মধ্যে বাংলাদেশের রাজপথে নামবে আওয়ামী লীগ, শেখ হাসিনা। সম্মানিত দর্শক মণ্ডলী, মহা বিপদে পড়তে পারে সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকার। এই জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাদের ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। যাই হোক দর্শক মণ্ডলী, বেশি কথা বাড়াবো না। শেখ হাসিনা কেনই হঠাৎ করে বাংলাদেশে ফিরতেছেন, কেন আওয়ামী লীগের আগমন ঘটতেছে এত দ্রুত, তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত সম্পূর্ণ বুঝতে পারবেন। প্রিয় দেশবাসী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী, বাংলাদেশ আওয়ামী লীগের সকল সহযোগী অঙ্গ সংগঠন নেতাকর্মী সহ যারা বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের পক্ষে যারা বিশ্বাস করেন, তাদের জন্য বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের জনগণকে রক্ষা করার জন্য ফ্যাসিস্ট সুদখোর ইউনূসের এই অপশাসন দুঃশাসনের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের সেই কর্মসূচিটি আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের গৃহীত কর্মসূচিগুলোর মধ্যে হচ্ছে, ফেব্রুয়ারি ২০২৫ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ নিম্নলিখিত কর্মসূচিগুলো পালন করবে এবং সেই কর্মসূচিগুলো বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে, বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং সহযোগী সকল নেতাকর্মীকে এই কর্মসূচিগুলো পালন করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। এবং বাংলাদেশের সাধারণ জনগণকে, ছাত্র জনতাকে এই আন্দোলনে অংশগ্রহণ করে এই ফ্যাসিস্ট জঙ্গি সুদখোর মহাজন ইউনূসকে হটানোর আন্দোলনে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানানো হচ্ছে। সেই কর্মসূচিগুলো আমি পড়ে শোনাচ্ছি। সেই কর্মসূচিগুলো হচ্ছে, ১ ফেব্রুয়ারি শনিবার থেকে ৫ ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত লিফলেট বা প্রচারপত্র বিলি করা হবে। তার মানে হচ্ছে ১ ফেব্রুয়ারি শনিবার থেকে ৫ ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত বাংলাদেশে লিফলেট ও প্রচারপত্র বিলি করা হবে। তারপরে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল করা হবে বাংলাদেশে, সারা বাংলাদেশে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল করা হবে। ১০ ফেব্রুয়ারি সোমবার সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল করা হবে এবং ১৬ ফেব্রুয়ারি রবিবার সারা বাংলাদেশে অবরোধ কর্মসূচি পালন করা হবে। সর্বশেষ ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আপনারা সকলে ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করবেন। প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, আমাদের এই দেশকে রক্ষা করতে হলে, আমাদের এই ইউনূসের পেটুয়া বাহিনী থেকে এই দেশের জনগণকে রক্ষা করতে হলে, দুর্ভিক্ষের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে, দেশে মানবাধিকার প্রতিষ্ঠিত করতে হলে, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হলে, আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে হলে, উন্নয়নের বাংলাদেশ আওয়ামী লীগের আমলে যে উন্নয়নের স্বর্ণযুগ ছিল সেই যুগে ফিরে যেতে হলে আবারও আমাদেরকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে একটি সরকার পরিচালনা করতে হবে। সেই জন্য আমি বাংলাদেশ আওয়ামী লীগের সহ সকল নেতাকর্মীদেরকে, কৃষক, শ্রমিক, জনতা, পেশাজীবী সহ সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন সহ সকলকে আহ্বান করব, আসুন আমরা সকলে মিলে এই ফ্যাসিস্ট ইউনূস, সুদখোর ইউনূসের বিরুদ্ধে আমরা সকলে গর্জে উঠে এই কর্মসূচিগুলো পালন করি। এই কর্মসূচিগুলো পালন করে ইউনূসকে বাংলাদেশের মাটি থেকে হটিয়ে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আবারও এই দেশে একটি সরকার গঠন করে দেশ ও জনগণের উন্নয়নের কল্যাণে কাজ করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও সুযোগ করে দিই। টোটাল ঘটনার খবর পেয়ে ছাতক ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আর এই ঘটনায় সমন্বয়কদেরকে ১০,০০০ টাকা জরিমানা করেছে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং সেনাবাহিনী। ১০,০০০ টাকা ছাত্র সমন্বয়কদেরকে জরিমানা করা হয়েছে। কেন করা হয়েছে? কারণ তারা ফাও খাইতে চাইছিল। ফাও না দেওয়ায় কি হয়েছে? টোল প্লাজা ভাঙচুর করছে, যেটা আমরা অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে দেখতাম। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। আমরা চাই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতারা আছেন তাদের কাছে এই খবরটা পৌঁছানোর, যে টোল প্লাজাতে ফাও খাইতে না দেওয়ায় এই যে টোল প্লাজা ভাঙচুর করছে এটার জরিমানা কে দিবে। দর্শক, ঘটনার প্রেক্ষাপট আমার দ্বিতীয় হোম সিলেটে, আমার ফুরুতাখাল, আমার সিলেট জেলার সাতকে খাটছে, বুঝছেন নি? সিলেটি অগলতরে আমার অনেকে যারা আমার ভিডিও দেখো তারা জানার কথা যে আমার লম্বা একটা সময় লাইফের আমি সিলেট খাটাইছি। যাই হোক, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে
সুরমা ব্রিজের টোল প্লাজায় ভাঙচুর করেছে ছাত্র সমন্বয়করা। আপনার স্থানীয় সূত্র বলছে 20-25টি মোটরসাইকেলে করে প্রায় 40 জন লোক টোল না দিয়ে জোরপূর্বক ব্রিজ দিয়ে যেতে চাইলে তাদের সাথে টোল আদায়কারী আনসার সদস্যদের কথা কাটাকাটি হয়। মোস্তাকিম আহমদ নামের টোল আদায়কারী তাদের বাধা দেন। মোটরসাইকেল যাত্রীরা সবাই ছাত্র সমন্বয়ক এবং তারা দোয়ারা বাজার থেকে একটা প্রোগ্রাম শেষে ছাতকে ফিরছিলেন বলে জানা যায়। টোল নিয়ে ব্রিজের টোল আদায়কারী এবং ছাত্র সমন্বয়কদের মধ্যে হাতাহাতি ঘটে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্র সমন্বয়কদের হাতে লাঞ্ছিত হন ব্রিজের টোল আদায়কারী আব্দুল কুদ্দুস সরকার এবং নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য রাজীব আহমেদ। জানা যায় মোটরসাইকেলের বহরের পেছনের ব্যক্তি 100 টাকা টোল পরিশোধ করবেন বা করেন। এরপর উত্তেজিত ছাত্র সমন্বয়করা টোল প্লাজায় ভাঙচুর চালিয়েছে। তারা টোল প্লাজার কাচের গ্লাসের জানালা ভাঙচুর ও 2 জনকে লাঞ্ছিত করেছে। একজন ছাত্র সমন্বয়ক এই ঘটনার ব্যাপারে জানান যে তারা বারবার বলছিলেন যে আমরা সামনের তারা চলে যাই, তা আমাদের মোটরসাইকেলের একদম পিছনে যে লোক আছে সে টাকা পরিশোধ করবে। তো টোল প্লাজার লোকজন বলছে না বাবা, তোমরা যারা সামনে দিয়ে যাচ্ছ তোমরা দিয়ে যাও। আর এ নিয়ে এখানে একটা পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ছাতক ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল এবং পুলিশ ঘটনাস্থলে যায়। এই ঘটনায় সমন্বয়কদেরকে 10,000 টাকা জরিমানা আদায় করে দিয়েছে সেনাবাহিনী। টোল প্লাজার সদস্য আনসার বলছেন 20-25টি মোটরসাইকেল যুগে 40-45 জন লোক তারা এখানে সমন্বয়ক। আর আমরা দেখি তাদের পরিচয়টা নিয়ে আমি আপনাদেরকে আরও একটু তথ্য দিচ্ছি যে কারা এই সমন্বয়ক। এটা হচ্ছে আমি প্রথম যে অংশগুলো পড়ছি আমাদের সময় থেকে, এবার আসেন এই সমন্বয়কদের পরিচয় নিয়ে আসলে কি ঘটনা সত্য কিনা। আমরা যদি দেখি যে সিলেট বিভাগের অন্যতম সমন্বয়ক আবু সালে মোহাম্মদ নাসিমের কাছে টোল প্লাজায় টাকা চাওয়া নিয়েই কিন্তু এই ঘটনার সূত্রপাত। প্রত্যক্ষদর্শীরা বলছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বগলার ওসমান আলী রামসুন্দর উচ্চ বিদ্যালয়ে একটা প্রোগ্রাম ছিল। সেখানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিল সিলেট বিভাগের অন্যতম সমন্বয়ক আবু সালে মোহাম্মদ নাসিম। তার সাথে সিলেট, সুনামগঞ্জ, দোয়ারাবাজারের বাকি সমন্বয়করা ছিলেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ফেরার পথে ছাতকের সুরমা সেতুর টোল প্লাজায় এই ঘটনা ঘটে। কারণ টোল আদায় কর্মী আবু সালে মোহাম্মদ নাসিমের কাছে টোল চাওয়া হলে আপনার এই পরিস্থিতি সেখানে তৈরি হয়। তো ছাতক থানার ওসি বলছেন কিবরিয়া সাহেব যে টাকা পরিশোধ নিয়েই এখানে এই ঘটনা ঘটছিল। আর সুনামগঞ্জ জেলার যিনি বৈষম্য বিরোধী আহ্বায়ক আছেন ইমানুদ্দোজা, সে বলছেন এই ধরনের কোনো ঘটনা ঘটছে বলে তার জানা নাই। খুবই পলিটিক্যাল বক্তব্য শিখা গেছে পোলাপাইন। আর সিলেটের যিনি মুখ্য সমন্বয়ক আছেন আসাদুল্লাহ, তিনি বলছেন ছাতকে ভাঙচুর বা ঝামেলার কোনো খবর পান, একটু গণমাধ্যমে খবর রাখবেন, নাহলে তো হচ্ছে পলিটিক্যালি বিষয় আমরা জানি না, আমার কাছে খবর নেই। তবে এই ঘটনাগুলো নিয়ে আমরা কেন ফোকাস করি, কারণ এই পোলাপাইনটি দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। হাজার হাজার পোলাপাইন আহত হয়েছে, অনেক মায়ের কোল খালি হয়েছে। কারণ কি, তোমরা নতুন বাংলাদেশ দেখাবা। তো নতুন বাংলাদেশে তোমরা নিজেরা যদি ফাও খাওয়ার চিন্তা করো, কথায় কথায় মানুষের গায়ে হাত তোলো, রাষ্ট্রীয় সম্পত্তিতে ভাঙচুর করো, তো তোমাদেরকে দিয়ে আসলে কি হবে? তোমাদের মতন কিছু মানুষের জন্য পুরা টিমটার বদনাম হয়ে যাবে। ছাত্রলীগের কোন একজন বদরুল সিলেটে খাদিজারে কোপাইছিল, কিন্তু নাম হয়ে গেছিল বদরুল লীগ। তা তোমরা যদি নিজেরাই এরকম টোল প্লাজায় গিয়া, তোমাদের উচিত আগে নিজেরা রুলস মানা, তারপর সারা বাংলাদেশের রুলস মানাবা। এটাই হচ্ছে বাঙালির সমস্যা। একদল দেশের জন্য জীবন দিয়ে দিচ্ছে, আরেকদল ফাও খাওয়ার দাবে দৌড়াদৌড়ি করতেছে। আমরা চাই যারা কেন্দ্রীয় কমিটি আছেন তারা বিষয়গুলোতে ফোকাস করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, উপদেষ্টা পরিষদের একজন সম্মানিত সদস্যকে অনেকেই উজিরে খামোখা হিসেবে সম্বোধন করেন। নিশ্চয় বুঝতে পারছেন কার কথা বলছি, মাহফুজ আলম মাস্টার মাইন্ড। কেন তাকে উজিরে খামোখা বলা হয়? তার কোনো বিশেষ মন্ত্রণালয় নেই, তিনি কি কাজ করেন, জনগণের লাখ লাখ টাকা তিনি বেতন ভাতা হিসেবে নিয়ে তিনি কি পরামর্শ দেন প্রধান উপদেষ্টাকে, এসব নানান ধরনের প্রশ্ন অবশ্যই মানুষের মাঝে উঠছে এবং মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভ প্রকাশ পাচ্ছে। কিন্তু আমি মনে করি তার বিশেষ কাজ তো রয়েছেই। তিনি যে সুকৌশলে যে খেলাগুলো খেলে যাচ্ছেন বাংলাদেশকে উলটপালট করে দিতে, তাতে তাকে উজিরে খামোখা হিসেবে মন্তব্য করার কোনো কারণ নেই। তিনি নতুন একটি স্ট্যাটাস দিয়েছেন যেটি নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা চলছে এবং অনেকে বলছেন তার সম্বিত ফিরে এসেছে, তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছেন। আমি বলবো তিনি নতুন ফোন দিয়ে আঁটছেন, তিনি নতুন কৌশলে আবির্ভূত হচ্ছেন। তিনি প্রধান উপদেষ্টাকে যা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস তাই শোনেন। তিনি এতদিন দেখেছি যে মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে 47 আর 24কে বড় করে তুলে ধরার একটা প্রাণান্তকর চেষ্টা। হঠাৎ করে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিলেন, বড় বড় বয়ান দিলেন তার ফেসবুক স্ট্যাটাসে। তিনি কি বললেন সেখানে? তিনি বলছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন তারা সামনেও পরাজিত হতে বাধ্য। এতে আনন্দিত হওয়ার কিছু নেই। যদি কেউ, অনেকে মন্তব্য করছেন যে তার হুঁশ ফিরে এসেছে, তিনি বাস্তবতা উপলব্ধি করছেন। অবশ্যই বাস্তবতা উপলব্ধি করছেন। জামাতে যেমন এতদিনে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান না নিয়ে তারা বুঝতে পেরেছে তারা ভুল করছে, এই জন্য নিয়ে বিনিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন জামাতের নেতারা। ঠিক এই মুহূর্তে সম্ভবত সেই হুঁশটুকুই এসেছে, ওইটুকুই যে কৌশল অবলম্বন করতে হবে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গিয়ে এদেশে রাজনীতি করা সম্ভব নয়, তবে তাকে বিশ্বাস করার কোনো কারণ নেই। তাকে মানে মাহফুজ আলম বা জামাতের নেতাদের মতন অনেকেই বিশ্বাস করার কিছু নেই। তিনি আসলে ফরম্যাট চেঞ্জ করেছেন। তিনি
তার স্ট্যাটাসে বলেছেন যে 24-এর গণঅভ্যুত্থানে মুক্তিযুদ্ধের পরে ফ্যাসিস্ট মুজিববাদী প্রকল্পের বিরুদ্ধে অভ্যুত্থান, বাকশাল 2-এর বিরুদ্ধে অভ্যুত্থান, 24-এর গণঅভ্যুত্থানকে তিনি বুঝিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা প্রকাশের মন্তব্য করার চেষ্টা করছেন। জামাত যেমন যেটা বলছিলাম যে ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করে, মাহফুজ আলম যে কতটা ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করছেন তা তার স্ট্যাটাসের মধ্যেই প্রমাণিত। আরেকটু বললে খোলাসা হবে। বিষয়টা হচ্ছে যে তিনি তো অনেক বিপ্লবী শব্দ উচ্চারণ করছেন, ইনকলাব জিন্দাবাদ, কি সব বয়ান, বাংলাদেশকে টেনে হিচ্ছে লম্বা করে আর সমুদ্র হিমাচল পর্যন্ত বাংলাদেশের আয়তন ইত্যাদি ইত্যাদি। এত কঠিন শব্দ বোঝার ক্ষমতা আমাদের নেই, আমরা সাধারণ মানুষ। কিন্তু এত শব্দের মধ্যেও তিনি কখনো তার বক্তব্যে, বিবৃতিতে, স্ট্যাটাসে আল বাদর, আল শামস, রাজাকার, যুদ্ধাপরাধ এসব শব্দ উচ্চারণ করেননি। তিনি তো এইসব বিশ্বাসী না। তিনি কেন উচ্চারণ করবেন এইসব শব্দ? এবং তার এই স্ট্যাটাসটি কখন এসেছে? যখন জামাতে ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবিরের মুখপত্র ছাত্র সংবাদে তুমুল বিতর্কিত একটি লেখা প্রকাশিত হলো, আফগান মাহতাব না কি টাইপের একটি নাম, মুক্তিযুদ্ধকে প্রচণ্ডভাবে কটাক্ষ করলো। যারা মুসলিম হয়েও মুক্তিযুদ্ধ গিয়েছিলেন, তারা ভুল করে গিয়েছিলেন, তাদেরকে অপরিণামদর্শী হিসেবে উল্লেখ করেছিলেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন ওই লেখার মধ্যে ওই লেখক, আল্লাহ তাদের ক্ষমা করুন। তার মানে তারা এতটা গর্হিত কাজ করেছেন, তারা অপরাধ করেছেন যে আল্লাহ যেন তাদের ক্ষমা করেন। যখন এটি নিয়ে চারিদিকে তুমুল সমালোচনা, তখন কিছুটা গিরগিটের মতন রং বদলালেন মাহফুজ আলম। তিনি বলছেন যে শেখ মুজিব ফ্যাসিস্ট হয়ে ওঠা নিয়ে আমরা বলবো, উনি ফ্যাসিস্ট ছিলেন, কিন্তু বাংলাদেশ জন্মে অনেক জাতীয় নেতৃত্বের মতন ওনার অবদান অনস্বীকার্য। তাই আমরা 72-এর পূর্ব শেখ মুজিবুর রহমানকে প্রাপ্য গুরুত্ব দেব। প্রাপ্য গুরুত্ব দিতে গিয়ে তার ছবি আপনি একজন উপদেষ্টা হয়ে বঙ্গভবন থেকে সরিয়ে ফেলেন। বঙ্গভবনের একটা সুতার উপরেও, একটা ধুলার উপরেও হাত দেওয়ার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? কোন যৌক্তিকতার জায়গা থেকে, কোন নৈতিকতার জায়গা থেকে বঙ্গভবনের একটি সম্পদকে আপনি সরিয়ে ফেলেন? আর বঙ্গবন্ধুকে প্রাপ্য মর্যাদা দিতে চেয়েছেন, এটি তার মর্যাদা। যাই হোক, এগুলো নিয়ে আগে কথা বলেছি। তিনি তার পরামর্শে নিশ্চয়ই 24-এর গণঅভ্যুত্থানের নিহতদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির কর্তা ব্যক্তিরা যে দাবি তুললেন যে তাদেরকে 71-এর শহীদের মর্যাদা দিতে হবে, 24-এর আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে 71-এর মুক্তিযোদ্ধাদের মতন সম্মান দিতে হবে সমপর্যায়ে, এবং 71-এ যারা আহত নিহত হয়েছেন তাদের দেখভালের জন্য বা সামাজিক নিরাপত্তা বা সুযোগ সুবিধা দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনেই আলাদা দপ্তর খোলা হলো। কোন সাহসে? আমি কি বিষয়টি বোঝাতে পারছি আপনাদেরকে ছোট ছোট করে কয়েকটা উদাহরণ দিয়ে? তার মানে এগুলো স্পষ্ট, তারা মুক্তিযুদ্ধকে স্বীকার করছে না। ধীরে, খুবই ধীরে, যদিও অনেকের কাছে খুব দ্রুত হয়ে যাচ্ছে, সেটাও ঠিক হতে পারে, যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ম্লান করে দিয়ে খানিকটা স্বীকার খানিকটা অস্বীকার এর মধ্য দিয়ে 24-কে মুক্তিযুদ্ধের জায়গায় নিয়ে যাওয়া, 71-এর স্থানে রিপ্লেস করার। তারা তো এতদিন মুক্তিযুদ্ধ বা 71-কে পাশ কাটিয়ে 47 আর 24-এর বয়ান আমাদেরকে শুনিয়েছে অনেক বড় করে। এবং তার কথার মধ্যে দিয়ে আমি যেটি বললাম যে রিপ্লেস করার যে একটি সুকৌশল, সেটি মাহফুজ আলমের স্ট্যাটাসের মধ্যেই তিনি যে কোনোভাবে উল্লেখ করে ফেলেছেন। একবারে প্রমাণিত, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। তিনি বলেছেন 24-এর গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের পরে ফ্যাসিস্ট মুজিববাদী প্রকল্পের বিরুদ্ধে অবস্থান, বাকশাল 2-এর বিরুদ্ধে অভ্যুত্থান, শেখ হাসিনা দ্বিতীয় বাকশাল কায়েম করেছিলেন, এবং মুক্তিযুদ্ধেরই ঐতিহাসিক ধারাবাহিকতা হলো 24। এই গণ অভ্যুত্থানে বরং শেখ পরিবার ও মুজিববাদী প্রকল্প থেকে মুক্তিযুদ্ধ রিক্লেমড হলো, অর্থাৎ পুনরুদ্ধার হলো। তার মানে কি বোঝানো যাচ্ছে যে কোথায় 24-কে নিয়ে যাওয়া হয়েছে, যে 24 এই অভ্যুত্থানের মধ্য দিয়ে 71-কে আমরা আবার টেনে এনেছি? আসলে তা নয়। তিনি পুনরুদ্ধার বলতে বোঝাচ্ছেন এটি কোনো স্থাপন, 71-এর জায়গা বা বিশেষভাবে স্থাপন করা হচ্ছে 24-কে। কি বুঝলেন? তিনি যে মুক্তিযুদ্ধের পক্ষে বড় কথা বলেছেন, যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না তারা বাংলাদেশের পক্ষে না, এগুলো সব কথার ফুলঝড়ি। তিনি কি পারবেন মেজর ডালিম বঙ্গবন্ধু আত্মস্বীকৃত খুনি যেভাবে প্রকাশ্যে মুক্তিযুদ্ধে আমাদের যে 2 লক্ষ মা বোন ধর্ষণের শিকার হয়েছেন তাদেরকে নিয়ে যে তুমুল বিতর্কিত মন্তব্য করলেন, সেটার বিরোধিতা করতে? তিনি কি বলবেন মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে যে আবার নতুন করে বিতর্ক করা হলো বিশেষ পরিকল্পনা অংশ হিসেবে তার প্রতিবাদ করতে? মাহফুজ আলম কি জামাতের কোনো ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে পারবেন 71-এর ক্ষেত্রে? হাসনাত আব্দুল্লাহ, যিনি এখন সবচেয়ে বড় নেতাদের একজন 2-3 জনের বৈষম্য বিরোধী বা জাতীয় নাগরিক কমিটির, তিনি তো কদিন আগেই বলেছেন যে মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে শেখ হাসিনা আলেমদেরকে যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসিতে ঝুলিয়েছেন।
এই যুদ্ধাপরাধ সংক্রান্ত বিচার কতটুকু স্বচ্ছ হয়েছে, কতটুকু অস্বচ্ছ হয়েছে, সব কন্টেন্টে আমি মন্তব্য করতে চাই না। কিন্তু আমি বাদ দিলাম, তর্কের খাতিরে ধরে দিলাম যে শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করতে গিয়ে আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছেন যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করে। কিন্তু যুদ্ধাপরাধ তো ৭১ হয়েছিল, মানবতা বিরোধী অপরাধ তো ৭১ হয়েছিল। হাসান আব্দুল্লাহ কিংবা মাহফুজ আলমরা কি সেটি সোচ্চারে সমস্বরে দাবি তুলতে পারবেন, আওয়াজ তুলতে পারবেন যে ৭১ যুদ্ধাপরাধীদের বিচার করা হোক? সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। বর্তমানে আমাদের দেশে কোথায় কি হচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, সমন্বয়করা মহা বিপদে পড়তে চলেছে, সাথে অন্তর্বর্তীকালীন সরকার। এই জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাদের সবাইকে সাবধান করেছেন এবং সেনা সদস্যদের যে কোনো বিষয়ে মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এইদিকে শেখ হাসিনা ফেব্রুয়ারি মাসে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন, যে কোনো সময় তার আগমন ঘটবে, এমনই ইঙ্গিত দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই জন্য সমন্বয়কদের সতর্ক থাকতে বলেছেন, ডক্টর ইউনূসকে প্রস্তুত থাকতে বলেছেন। যাই হোক দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শুনতে পারলেন, বাংলাদেশের জানা অজানা সকল রহস্যময় কথা। দর্শক মণ্ডলী, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।